brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুভেন্দু অধিকারীর সরকার 100 দিন তো হলো, আর এই 100 দিনে একটা বিষয় স্পষ্ট হয়েছে, সরকার অন্তত এইটা স্পষ্ট করেছে এবং আমরা বিশ্বাসও করছি যে শুধু কথা নয়, কাজ করতে হবে। আর কিভাবে এই কাজের জায়গাটা নির্দিষ্ট করা হচ্ছে, দেখুন এর আগে আমরা দেখেছি বিভিন্ন শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, শিলান্যাস হয়েছে, একের পর এক শিলান্যাস, বড় বড় বার্তা, প্রচুর নাকি বিনিয়োগ, তার কিছুটি আমরা দেখিনি। এইবারে এই সরকার সময় নির্দিষ্ট করে দিচ্ছে। গতকাল আমরা দেখলাম পুরুলিয়ায় অমিত মেটালিক্স কারখানা ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। অনেকেই বলতে শুনেছি আমি যে তো ভিত্তিপ্রস্তর স্থাপন এই হচ্ছে, তারপরে সব মানুষ ভুলে যাবে। এটা আমরা দেখে এসছি, এটা আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। কিন্তু ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কিন্তু একটা বক্তব্য দিয়েছে যে ভিত্তিপ্রস্তর হচ্ছে হোক, ডেডলাইন বেঁধে দিয়েছেন এই দিনের মধ্যে কাজ শেষ করার। গতকালের বক্তব্য শুনে আমি আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুধু একটা রিকোয়েস্ট করব অমিতকে, 1000 দিন শুনবো না, ওটা আরো কমিয়ে দিতে হবে। উইদিন 800 ডেজ আমরা আবার আসবো উদ্বোধন করার জন্য। আর আরেকটা রিকোয়েস্ট করবো অন বিহাফ অফ মামুনি বাউরি লোকাল এমএলএ, আনস্কিল জব সব লোকাল লোকজনকে ইউ শুড গেট প্রায়োরিটি। আমরা কথা বলেছিলাম সৌগত রায়ের সঙ্গে, তিনি কি বলছেন এখন শুনি। কি জোর দেওয়া হচ্ছে, উনি কি বলছেন এটা বোঝা যাবে যখন প্রকল্পটা সম্পূর্ণ হয়। তার আগে নিয়ে কে কি বলবে। সুতরাং মুখ্যমন্ত্রী এগুলো বলছেন ভালো কথা, কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হবে না। এই যে কোম্পানিটা যারা পুরুলিয়ায় কারখানা করছে অমিত মেটালিক্স, এদের নামও আমি কোনো শুনিনি। দেশের মধ্যে কোনো নাম করা কারখানা নয়, কোম্পানি নয়। সুতরাং ফলের না পরিচয়তে দেখা যাবে যে কোথায় হয় কিনা। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। নীলাদ্রিবাবু, সৌগতবাবু বলছেন তার সরকার কি করেছেন তা নিয়ে তো প্রশ্ন রয়েছে। আমরা প্রচুর শিলান্যাস দেখেছি, ভুরি ভুরি বিনিয়োগ দেখেছি, কর্মসংস্থানের কোনো চিহ্ন আমরা দেখতে পাইনি। এই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ এটাও প্রশ্ন করে রেখে দিয়েছে সামনে যে শিলান্যাসগুলো হচ্ছে, কাজটা হবে তো, কারখানা হবে তো, কাজ হবে তো, সেই জায়গায় একটা ডেডলাইন বেঁধে দেওয়া কিন্তু আমাদের আশ্বস্ত করে না, অন্তত এই ডেডলাইনটা আছে, 800 দিন পরে আমরা রেজাল্ট দেখতে পাবো, তাই তো? না না, নিশ্চয়ই ডেডলাইন বেঁধে দেওয়া যেরকম একটা উদ্যোগ হচ্ছে, সেরকম নতুন নতুন প্রকল্প আনারও উদ্যোগ হচ্ছে। আজ মিৎসুবিশি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট থেকে শুরু করে আমুলের দইয়ের কারখানা, এশিয়ার সর্ববৃহৎ দইয়ের কারখানা থেকে আমরা দেখছি লাক্সের যে আন্ডারগার্মেন্টস এর কারখানা থেকে বিভিন্ন রকম প্রকল্প পশ্চিমবঙ্গের বুকে, আদানির যে হসপিটাল প্রকল্প, সেগুলো হচ্ছে। এখন সৌগত রায় আদানি মিৎসুবিশির নাম শুনেছেন কিনা আমার জানা নেই, কিন্তু এটাই দেখাচ্ছে যে একটা এত বড় উদ্যোগপতি বিনিয়োগ করছেন, তার নাম যদি সৌগত রায় না শুনে থাকেন, তৃণমূলের সময় কেন শিল্প হয়নি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। উনি হয়তো রবীন্দ্রনাথ ট্যান্ডনের নাম অনেক বেশি শুনেছেন শিল্পপতিদের নামের থেকে। আমি নীলাদ্রিবাবু এখানে একটা প্রশ্ন করতে চাইবো। দেখুন 100 দিন হলো, 100 দিনের মধ্যে ভীষণ ইন্টারেস্টিং এত বড় বড় প্রকল্প রাজ্যে এলো। এবারে হয় কি হয় না সে তো আমাদের নজর থাকবে, কিন্তু 100 দিনের মধ্যে সরকার বদলের সঙ্গে সঙ্গে যখন এতগুলো উদ্যোগপতি তারা কাজ করতে চাইছেন, তাহলে কোথাও গিয়ে তো এটা মনে হয় আটকেটা ছিল কেন, সমস্যাটা কোথায় ছিল? সমস্যার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রতন টাটা সিঁদুর ছেড়েছিলেন, একথা আমি বলছি না, রতন টাটা স্বয়ং বলেছিলেন। সুতরাং মমতা যতদিনে মুখ্যমন্ত্রী ছিলেন, শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চাইছিলেন না। সৌগত রায়ের পক্ষে এটা স্বীকার করা অসুবিধা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে সৌগত রায়ের মতো এমপি এবং মন্ত্রীরা, যাদের নজরটা ওই বলিউডি শিল্পের দিকে অনেক বেশি ছিল এবং অপসংস্কৃতির দিকে অনেক বেশি ছিল শিল্পায়নের থেকে। সুতরাং এখানে শুভেন্দু বাবু যে কাজটা করেছেন গত 100 দিনে, এর আগে পশ্চিমবঙ্গে অন্য কোন মুখ্যমন্ত্রী সে কাজ করেছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। 100 দিনের কাজের বিচারে আমি বলবো বাংলার শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি বিধান রায়ের থেকেও তাকে এগিয়ে রাখবো। আচ্ছা, আপনি অনেক বড় পয়েন্ট দিলেন
এবং এই পয়েন্টটা শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন দেবেন এক বছর পরে 10-এর মধ্যে তাকে 9 দেওয়া যায় কিনা, তিনি ক্ষমা চাইবেন বলেছেন। আমরা 1 বছর তো ওয়েট করবো এর জন্য। কিন্তু আরেকটা ডেডলাইনের কথা বলছি যেটা ভীষণ ইন্টারেস্টিং, মানে কারখানা হলো না করলো তার তো একটা সুদূর প্রসারী বিষয় রয়েছে, সেটা দেখতে হবে। কিন্তু যেটা ইমিডিয়েট দরকার নীলাদ্রিবাবু, সেটা হচ্ছে রাস্তা। কি খারাপ রাস্তা, সেটা শহর হোক আর জেলা তো বাদই দিন। এই জায়গায় দাঁড়িয়ে জি 24 ঘন্টায় এসে এডিটর পিউ রায়ের সঙ্গে যখন কথা বলছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল একটা বড়সড় বার্তা দিয়েছেন, এখানেও ডেডলাইন দিয়েছে জি 24 ঘন্টায় সব রাস্তা মেরামতি হয়ে যাবে 10ই অক্টোবরের মধ্যে। শোনাই। আচ্ছা, শহরের রাস্তাগুলো বর্ষার জন্য বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে 10ই অক্টোবরের মধ্যে রাস্তা রেডি হবে। আমরা রেডি করে দেবো রাস্তা, এবং আমরা বিভিন্ন ইউএলবি থেকে আমরা রাস্তার নিয়ে নিয়েছি, কোথায় কোথায় রাস্তা খারাপ। পাবলিকের কাছেও চেয়েছি, যারা যারা আমাদের যে মুখোমুখি বলে প্রোগ্রামটা হয়, যেখানে পাবলিক আমাদের সাথে যোগাযোগ করেন, সেখানেও তারা রাস্তার নাম দিয়েছে। সো আমরা রাস্তাগুলোকে চিহ্নিত করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3 লেভেলে রাস্তা হয়। ফার্স্ট আর সেকেন্ডটা আমরা এখন করে দেবো, বর্ষার পর পুজোর পরে আমরা 3rd লেভেল, যে মানে মেন যে বিটুমিনাস লেয়ার, সেটা আমরা তারপরে করব। আমি যাব নীলাদ্রিবাবুর কাছে। নীলাদ্রিবাবু, কোন রাস্তা খারাপ বলার থেকে বলা ভালো সব রাস্তা খারাপ। আমি নির্দিষ্টভাবে বলছি, এই আমাদের অফিসের কাছেই তো বিজেপির পার্টি অফিস, একটু বেরোন, বেরিয়ে আপনি চিংড়িঘাটার দিকে যান, রাস্তার অবস্থা দেখুন। আমি সন্তোষপুর থেকে স্কুটি নিয়ে আসি, ছোট চাকা, রীতিমতো প্রাণ হাতে করে আসতে হয়। মুশকিলটা হচ্ছে এই রকম রাস্তার হাল 15 বছর ধরে একটা সরকার করে এলো, যখন নতুন সরকারের কাছে এক্সপেকটেশন আরও চওড়া হয়ে যায় যে তারা যে রাস্তা করবে সেটা অন্তত 3 মাস বাদে এই দশা হবে না। না, রাস্তাগুলো কেন খারাপ তার পেছনে একটা দুর্নীতির গল্প আছে। এই যে রাস্তার যারা কন্ট্রাক্ট পেতেন তাদের একটা বড় অংশের টাকা যারা কন্ট্রাক্ট দিতেন তাদের দিতে হতো। সবাই জানে যারা কন্ট্রাক্ট পায় এটা। এবার রাস্তাগুলো তারা এমন বানাতেন কিছুদিন বাদেই আবার মেরামতির প্রয়োজন হয়, যাতে তারা টাকাটা তুলতে পারে না। একটা বড় অংশের টাকা তো তৃণমূল নেতাদের পকেটে চলে যেত, মন্ত্রীদের পকেটে চলে যেত। এখন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে অগ্নিমিত্রা পালদের তফাৎটা মানুষ এখানেই দেখছে। অগ্নিমিত্রা পাল কিন্তু মাটিতে নেমে কাজ করছেন, এ কথা বলছেন না কলকাতায় জল নিষ্কাশনের সমস্যা সমাধান করা যাবে না, এটা ফিরহাদ বাজি বাজি বলতেন। মাটিতে নেমে কাজ করছেন, মানুষের থেকে ফিডব্যাক নিচ্ছেন, একটা সদিচ্ছা দেখাচ্ছেন এই সমস্যার সমাধান করা, যেটা তৃণমূল আমলে কোনো নেতার থেকে আমরা দেখতে পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই বলছি, মমতা এবং তার পরিষদের অন্যান্য কোন নেতার মধ্যে যেটা দেখতে পাইনি, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালের মতো নেতাদের মধ্যে সেই সদিচ্ছাটা অন্তত দেখতে পাচ্ছি না। কিন্তু নীলাদ্রিবাবু, আমি একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে যারা রাস্তা করেন সেই ঠিকাদারদের বিরুদ্ধেও তো করা হতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অভিষিক্তার আসে, মানে আমি যদি এই দিক থেকে যাই, মানে চিংড়িঘাটার দিক থেকে অভিষিক্তার দিকে যাই, ঠিক আগে একটা রাস্তা হয়েছিল এই ভোটের আগে আগে, বিশ্বাস করুন ওরকম রাস্তা আমি দেখিনি, চকচক করছে রাস্তা, মুখ দেখা যায়। আমি খুব অবাক হয়ে গেছিলাম, বাবা ভোটের আগে তৃণমূল সরকার এরকম রাস্তা করলো। 2 মাসও যায়নি সেই রাস্তার অবস্থা খারাপ, অত সুন্দর দেখতে রাস্তারও। ফলে গলতটা কিন্তু সর্বস্তরে, এবং এরকমও রয়েছে অনেক বিজেপি শাসিত সরকারের রাজ্যে, সেখানেও রাস্তা নিয়ে অভিযোগ শোনা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে একটু তো সন্দেহের দৃষ্টি থাকবেই। না না, গলতটা সর্বস্তরে না, গলতটা ছিল কালীঘাটে। 75-25 যে ফর্মুলাটা দোলা সেন দিয়েছিলেন, ওইখানেই গলতটা রয়েছে। মুশকিল হচ্ছে ঠিকাদারদের টাকা দিতে হতো তৃণমূল মন্ত্রী নেতাদের, তারা যদি তার মুনাফার অধিকাংশ অংশটাই দিয়ে দেন, তারা রাস্তা বানাবেন কি করে? সেই জন্য তাদের খারাপ কোয়ালিটির রাস্তা বানাতে হতো, আর এমন কোয়ালিটি কিছুদিন বাদে ভেঙে যেত, আবার তারা কন্ট্রাক্ট পেতেন। এইখানেই গলদ, এবং তার মূল ছিল কালীঘাট। যারা দুর্নীতির ফাইল নিয়ে সেই কালীঘাটের নেত্রীকে আমরা দেখেছি কিভাবে পালিয়ে যাচ্ছেন, দুর্নীতির ফাইল নিয়ে কোনো মুখ্যমন্ত্রী কিভাবে দেখানো। আপনার মনে হয় না নীলাদ্রিবাবু, গত সরকার এরকম একটা আইন এনেছিল, একটা নিয়ম এনেছিল যে 5 বছরের মধ্যে রাস্তা খারাপ হয়ে গেলে তুমি করছো, তোমাকেই ঠিক করে দিতে হবে? ওটা নিয়ে আরো করা হওয়া উচিত নয় কি? আরে মন্ত্রীদের আগে টাকা নেওয়া বন্ধ করতে হবে। আরে আমি ঠিকাদারদের উপর কত আমরা বন্দুক চালাবো?
মন্ত্রীরা যদি নিজেরা কমিশন নেন, যেটা পুরসভা থেকে মন্ত্রী অব্দি সর্বস্তরে তৃণমূল নেতারা নিত, এটা কার্যত দুষ্কৃতীদের একটা দল ছিল। মুখ্যমন্ত্রী থেকে নিয়ে লোয়েস্ট লেভেলের যে কর্মী সবাই দুর্নীতিগ্রস্ত একটা দলে, সর্বস্তরে চোর এরম দেখা যায়নি অতীতে। ভারতবর্ষের ইতিহাসে, বাংলার ইতিহাসে এরম দল আসেনি। সেখানে আপনি ঠিকাদারদের 100 দিন 200 দিন দিয়ে লাভটা কি? সর্ষের মধ্যেই তো ভূত ছিল, সেই ভূতের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির শিরোমণি উনি ছিলেন, ওনার কারণে দুর্নীতি, ওনার কাছ থেকে দুর্নীতি শুরু হয়েছিল 75-25-এর ফর্মুলা থেকে, যেটা তোলা সে নিজে সর্বসমক্ষে। আচ্ছা, আপনার কথা যদি মেনে নিই, তাহলে ভূত ভাগিয়ে সরকার যখন এসছে, এখানে আর দুর্নীতির ভূত অন্তত আমরা দেখতে চাই না। যদি রাস্তা হয়, সেই রাস্তা যেন থাকে, টিকে থাকে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এবং 10 তারিখের ডেডলাইন 10ই অক্টোবর, সেদিকে আমাদের নজর থাকবে। আর এটা ঠিক যে গত 15 বছরের তৃণমূল সরকার অবসান ঘটিয়ে 4 মে যখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এসেছিল, একটা বিপুল এক্সপেকটেশন মাথার ওপর। 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই সরকারের 100 দিন পূর্ণ হলো। নয়া বিজেপি সরকারের প্রথম 100 দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। নিঃসন্দেহে সীমান্তবর্তী এলাকা বিএসএফকে জমি দেওয়া হয়েছে। এই কাঁটা তারের বেড়া নিয়ে দীর্ঘ অভিযোগ, দীর্ঘ টানা পড়ে নিয়ে বলে আমার দোষ, তো বলে ওর দোষ। সে সমস্ত জায়গায় কিন্তু কাঁটার দেওয়ার কাজ শুরু হয়েছে। 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি প্রশিক্ষণ শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যদিও এখনও কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কিন্তু সেগুলো মেটানোর কাজ চলছে। সরকারি চাকরিতে বয়সসীমা বিশেষ ছাড়, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, স্বচ্ছ নিয়োগ নীতির আশ্বাস মিলেছে। ফের আরজিকর মামলার তদন্ত শুরু হয়েছে। কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল, কড়া পদক্ষেপ তো হয়েছে। গুন্ডা দমন আইন তৈরিতে বিধানসভায় বিল পাশ হয়েছে। রাজ্যে বিনিয়োগটা শুরু হয়েছে বড় বড়, এটা অনেকটা বড় আশার জায়গা কর্মসংস্থানের ক্ষেত্রে। বক্তব্য আছে, শোন। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে 9 না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। নীলাদ্রিবাবু, নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে 10-এর মধ্যে 9 না পেলে সরি বলবো আমি, এটা বড়সড় চ্যালেঞ্জ তিনি নিজেই নিজেকে দিচ্ছেন বলা ভালো, যে আমাকে এই জায়গায় কাজ করতে হবে যে 9 মানুষই দেবে। এই চ্যালেঞ্জটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন পথ। 100 বার মুখ্যমন্ত্রী এই চ্যালেঞ্জটা নিয়েছেন, এবং তার সাথে অগ্নিমিত্রা পাল, তাপস রায়, অর্জুন সিং এর মতো মানুষেরা আছেন যাদের প্রশাসনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাচ্ছে। এবং এই সরকার গত 100 দিনে, আমি কোনো রিপোর্ট কার্ড বলছি না, কোনো নম্বর দিচ্ছি না, যে কাজ করেছে, আমি আবার বলছি, অতীতে কোনো পশ্চিমবঙ্গে সরকার প্রথম 100 দিনে এত কাজ করে দেখাতে পারেনি, এই ধরনের সংকল্প দেখাতে পারেনি। কিন্তু এখানে একটা ভয় আছে। শুভেন্দু বাবুর ভয় হচ্ছে তার দলের সংগঠনের কিছু নেতারা যারা কাজ করার থেকে কথা বেশি বলছেন, এবং এমন বিতর্কিত কথা বলছেন যে কাজগুলো পেছনে চলে যাচ্ছে, অযথা কিছু বিতর্ক সামনে চলে আসছে, যার থেকে রাজ্যের কোনো লাভ হচ্ছে না এবং দলের ক্ষতি হচ্ছে। এই নেতারা যদি একটু মুখ বন্ধ রাখেন, তাহলে সরকার কাজ করতে পারে। কারণ নাম নিচ্ছি না, কারা কোথায় কি কথা বলছেন, মিডিয়ার লাইমলাইটে থাকতে আপনারাও তাদের কভারেজ দিচ্ছেন। আমি আমাদের কাছে এই মুহূর্তে দিলীপ ঘোষ এবং শারদ দত্ত বাবুর, স্বাস্থ্যমন্ত্রী, তার বক্তব্য রয়েছে, একটু শোনাই। এই মুহূর্তে আমার সঙ্গে যে ব্যক্তিটি রয়েছেন, তিনি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন। পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ, এতগুলো দপ্তর 100 দিনে কিরকম কাজ করলো, এবং একজন ব্যক্তি আপনি এতগুলো গুরুত্বপূর্ণ দপ্তর মানে সামলানো যাচ্ছে। দেখুন, সে পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা করেছি, এখন সরকার তরফে যে দায়িত্ব দিয়েছে সেটা করার চেষ্টা করছি। আসলে তো এতদিন 10-12 বছর ধরে পশ্চিমবাংলায় অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু ছিল না। উপরের মন্ত্রী থেকে নিচের সেক্রেটারি আর সেই বেয়ারার পর্যন্ত কেউ কোনো ডিসিপ্লিন মানে না, কেউ কোনো কাজ সিস্টেমেটিক করে না। দেখতে দেখতে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে 100 দিন পূর্ণ করলো
বিজেপি সরকার রাজ্যে। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। স্যার, আপনার কাছে প্রথমে জিজ্ঞাসা হলো, 100 দিন ধীরে ধীরে চলতে চলতে 100 দিন পূর্ণ হয়ে গেল, কতটা করতে পারলেন মানুষের জন্য? কোন কোন জায়গাগুলো ফাঁক থেকে গেল? যেখানে অসুবিধা ছিল পরিষেবার, সেগুলো ঘাটতি ছিল, সেগুলো খুঁজে বার করা সব থেকে বড় কাজ। যেখানে ফাঁক ছিল ফাঁকগুলোকে খুঁজে বার করা, যেখানে পরিষেবা নেই সেগুলো চিহ্নিতকরণ করা। আমরা তো আগে বুঝবো যে কোন অবস্থায় আমরা আছি, সেইটা আছে বড় কাজ। মুশকিলটা হচ্ছে যেরকম দিলীপবাবু বা শরৎবাবুরা বলছিলেন ফাঁক কোথায়, আরে ফাঁক ফোকর খুঁজতে খুঁজতে তো কেঁচো করতে কেউ সর্বস্তরে দুর্নীতি, সর্বস্তরে কোথায় নেই। এটা দীর্ঘদিনের একটা বদঅভ্যাসে পরিণত হয়েছে। আরে ভাবুন না, একটা সামান্য হোটেল চালাচ্ছে, হোটেল ব্যবসা, সেখানেও কোনো নিয়মকানুন নেই, এবং সেই নিয়ম কানুন না মানার বলি হচ্ছেন 9 জন। তারাপীঠের মতো একটা ধর্মীয় স্থল যেখানে মানুষ আসেন ভক্তি বিশ্বাস নিয়ে, সেখানে মারা গেলেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 15টা হোটেল আইডেন্টিফাই করা হয়েছে যারা নিয়ম মানেনি, সেটা বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অডিট কমিটি গঠন করা হয়। এসডিও কি বলছেন শুনুন। এর আগেও আমরা অনেকটা হোটেলকে নোটিশও করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। নীলাদ্রিবাবুর কাছে যাবো। নীলাদ্রিবাবু, শুধু তারাপীঠ আমরা দেখছি, এরকম তো মানে যত্রতত্র এই অবস্থা হয়ে রয়েছে নিশ্চয়ই? না না, নিশ্চয়ই। এবং এই আজকে ধরুন এই যে বেআইনি নির্মাণ, তার বিরুদ্ধে অগ্নিমিত্রা পাল যখন পদক্ষেপ নিচ্ছেন, কোর্ট সেখানে হস্তক্ষেপ করছে আমরা দেখছি। যদি এটা সত্যিই পদক্ষেপ নেওয়া যায়, বেআইনি ভাবে যারা ব্যবসা চালাচ্ছে, সেটা নির্মাণ হোক কি হোটেল, তাহলে কিন্তু কেঁচো কুটতে সাপ বেরিয়ে যাবে। অনেক হোটেল, অধিক 90% হোটেলই বাংলায় বন্ধ হয়ে যাবে। কারণ বাংলায় দুর্ভাগ্যজনক ভাবে তৃণমূল আশ্রিত কিছু ব্যবসায়ী আছে যারা দুর্নীতির উপর ভিত্তি করে ব্যবসা করেছে। এদের সমূলে উৎপাদিত না করলে নতুন করে ব্যবসার যে পরিবেশ, সেটা তৈরি করা যাবে। একদমই। অনেক ধন্যবাদ নীলাদ্রিবাবু আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনবো। আপনারা তো দেখেছেন যে ওখানে স্থানীয় পুলিশ ঝাঁপিয়ে না পড়লে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। পুলিশের রেসপন্স টাইম খুব কম ছিল, খুব দ্রুত তারা পৌঁছে গিয়ে অনেককে রেস্কিউ করতে ফেলেছে। কারণ যে ধরনের ওই হোটেলটি যদি দেখেন, যেভাবে তৈরি হয়েছে, এবং দেখলেই বোঝা যাচ্ছে বেআইনি নির্মাণ। তো এ তো ব্যাধি, বাংলার ব্যাধি যতগুলি আছে চিহ্নিত করেন, তার মধ্যে একটা বেআইনি নির্মাণ। তো মুখ্যমন্ত্রী বলেছেন, এবং আশা করছি প্রশাসন এ নিয়ে কঠোর ব্যবস্থা নেবে। শুধু তারাপীঠ বলে না, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পর্যটন কেন্দ্রের এ ধরনের যা বেআইনি নির্মাণ আছেন সেগুলি তো দেখতে বলেছেন। এবং শুধু তাই না, উনি তো এর আগে কলকাতা শহরের আশেপাশের বেআইনি নির্মাণগুলি নিয়েও তো একই কথা বলেছিলেন খিদিরপুরের ঘটনার পরে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।